তবে শুরুতে যাওয়া যাক তামিলনাড়ুতে। ভারতে নবায়নযোগ্য শক্তিতে পথপ্রদর্শকের ভূমিকায় রয়েছে এই রাজ্য, যার সূচনা হয়েছিল 1986 সালে। অনুকূল বাতাসকে কাজে লাগিয়ে বছরে যথেষ্ট পরিমাণ শক্তির উৎপাদন করে তামিলনাড়ু। এশিয়ার সবথেকে বড় বায়ুশক্তি কেন্দ্রটি অবস্থিত এই রাজ্যতেই। ভারতে বছরে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে যত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় তার 25% যোগান দেয় তামিলনাড়ু। কিন্তু এই ব্যবস্থা শুরু হয়েছিল কিভাবে, এবং শুনতে যতটা সহজ লাগছে ততটাই কি সহজ এই যাত্রা, আর কতটা সমস্যা মুক্ত এই ব্যবস্থা? পর্যাপ্ত সূর্যালোক ও নিয়মিত বাতাস দুই রয়েছে তামিলনাড়ুতে। ভারতে পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে নেতৃত্ব দিতে এই রাজ্য দুটিকেই কাজে লাগিয়েছে। একটি প্রধান উদ্যোগ হল মুখ্যমন্ত্রীর সৌরচালিত সবুজ আবাস যোজনা। এর লক্ষ্য কম আয়ের পরিবারগুলিকে সৌর প্যানেল দিয়ে শক্তির জন্য স্বাবলম্বী করা। তামিলনাড়ুতে দশকের পর দশক ধরে ক্রমাগত বিদ্যুতের সমস্যা চলছে। গ্রামাঞ্চলে মাঝে মধ্যেই বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। কয়লার ঘাটতি, উৎপাদন ক্ষমতা বাড়াতে না পারা এবং গ্রিড ব্যবস্থাপনার সমস্যা এই পরিস্থিতির জন্য দায়ী। কখন বিদ্যুৎ পাওয়া যাবে তা নিয়ে অনিশ্চয়তায় থাকলেও মানুষ তার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের কাজকর্মের পরিকল্পনা করেন। কখনো দিনে 5 ঘন্টা বিদ্যুৎ থাকে না, বৃষ্টির সময় তা আরো দীর্ঘ হয়। রাতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। সম্প্রতি সরকার গ্রামের জন্য নবায়নযোগ্য শক্তির মাধ্যমে বিদ্যুতায়নের দিকে জোর দিয়েছে। এর ফলে নিরবচ্ছিন্ন শক্তির যোগান থাকবে। কিন্তু এতে স্থানীয়রা কতটা স্বনির্ভর হচ্ছেন, প্রতিশ্রুতি কতটা পূরণ হয়েছে তা খতিয়ে দেখতে চাই আমি। এজন্য এসেছি চেন্নাই থেকে 250 কিলোমিটার দূরে ওদন্তুরাইতে। স্বনির্ভর আদর্শ গ্রাম হিসেবে এটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। কিন্তু অবহেলার কারণে নবায়নযোগ্য শক্তি ব্যবস্থা ভেঙে পড়েছে। 1 দশক পরে এসে তা অর্থনৈতিকভাবে লাভজনক নয় এবং এখানকার একটি বাড়িও শক্তির ক্ষেত্রে স্বনির্ভর নয়। আমি ষণমুগমের সাথে দেখা করি। তিনি 10 বছর পঞ্চায়েত প্রধানের দায়িত্বে ছিলেন। পরের 10 বছর প্রধানের ভূমিকায় থাকা নিজের স্ত্রীকে তিনি দায়িত্ব পালনে সাহায্য করেন। নবায়নযোগ্য শক্তির মাধ্যমে শক্তির ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার এই পরিকল্পনা তারই ভাবনা ছিল। তিনি গ্রামের মানুষের জন্য সেচ, রাস্তায় আলো ও পানীয় জলের ব্যবস্থা করেন, যার জন্য গ্রামের বিদ্যুতের খরচ বাড়ে এবং পঞ্চায়েতের দ্বিগুণ অর্থ খরচ হয়। তাই তিনি শক্তির বিকল্প উৎস খুঁজছিলেন। 2001 সালে আমরা সড়কে সৌরচালিত লাইট বসাই, ফলে বিদ্যুতের ব্যবহার 5% কয়েক বছর বিদ্যুতের 50% পর্যন্ত আসতো বায়োমাস গ্যাসিফায়ার থেকে। আমরা বায়ুচালিত টারবাইনের মতো শক্তিশালী বিকল্প নিয়ে আসি। এরপর আসে সৌর প্যানেলযুক্ত স্বনির্ভর হই। এই প্রকল্পের মাধ্যমে বাড়ির ছাদে সৌর প্যানেল বসানো হয়। উৎপন্ন শক্তি ব্যাটারিতে সঞ্চয়ের মাধ্যমে বাড়িতে বিদ্যুতের চাহিদা মেটানো হয়। সরকারের নির্মিত সেই বাড়িতে ওঠার প্রথম দিনের অনুভূতি এখনো মনে আছে 56 বছরের দেবী আনন্দের। কিন্তু তারপর তা বন্ধ হয়ে যায়। আমরা ব্যাটারি সারানোর চেষ্টা করি, এমনকি নির্মাণকারী সংস্থাকে ডেকে এনে দেখাই, কিন্তু কিছুতেই কাজ হয়নি। আমি বর্তমান পঞ্চায়েত প্রধানের কাছে অবস্থা বোঝার জন্য গিয়েছিলাম। তাহলে মানুষ কি সৌর বিদ্যুতের উপর নির্ভর করতে পেরেছিলেন? বছরের পর বছর ধরে সরকার মানুষকে বিনামূল্যে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন দিয়েছে। তাই বিদ্যুতের চাহিদা বেড়ে গিয়েছে। এত কিছু চালানোর ক্ষমতা প্যানেলের নেই, তাই মানুষ গ্রিডের বিদ্যুতের উপরই সৌর প্যানেল ও ব্যাটারি নিয়ে কোনো অভিযোগ আছে কিনা তা জানতে সরকার নির্ধারিত মেরামতকারীদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। বছরের মধ্যে ব্যাটারি স্টোরেজ সিস্টেম কাজ করা বন্ধ করে দেয় বলে অভিযোগ করেছেন মানুষ। টেকনিশিয়ান ও কর্মকর্তাদের মতে এর প্রথম কারণ সরকারের পরিকল্পনায় যথাযথ রক্ষণাবেক্ষণের বিষয়টি ছিল না। দ্বিতীয়ত রক্ষণাবেক্ষণ বা ধারণ ক্ষমতার ব্যাপারে স্থানীয়দের শিক্ষা দেওয়া হয়নি। তৃতীয়ত ছবি তোলার কাজ ছেড়ে ফেলার পরে শক্তির চাহিদা ও ব্যবহার সংক্রান্ত কোনো খোঁজ রাখা হয়নি। বাসিন্দাদের ব্যবহৃত নতুন নতুন যন্ত্রের জন্য বিদ্যুতের চাহিদা পূরণ সৌর প্যানেল দিয়ে সম্ভব ছিল না। সৌর প্যানেল উন্নত করা বা ব্যাটারির স্টোরেজ বাড়ানোর জন্য প্রয়োজনীয় বিনিয়োগের সামর্থ্য নিজেদের ছিল না বলে জানিয়েছেন তারা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবসা বৃদ্ধিতে সহায়ক,
কৃষকেরা আধুনিক সেচ ব্যবস্থা ব্যবহার করতে পারেন, বেশি সময় দোকান খোলা রাখা যায়, শিক্ষাক্ষেত্রেও সুবিধা হয়। গ্রামবাসীরা আশা করেছিলেন এটি অর্থনৈতিক উন্নতি বয়ে আনবে, কিন্তু সেই বিদ্যুৎ নির্ভরযোগ্য না হওয়ায় উল্টো উন্নয়নে ব্যাঘাত ঘটিয়েছে। এখানে অনেকেই দিনমজুর, বছরের পর বছর ধরে এখানে কোনো অর্থনৈতিক উন্নয়ন হয়নি। শানমুগামের মতে কেউ যথেষ্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারলে গ্রিডের ওপর তার নির্ভর করার কোনো প্রয়োজন নেই, আর এভাবেই কয়লা চালিত শক্তি কেন্দ্রের উপর নির্ভরশীলতা কমবে। তামিলনাড়ুর বিদ্যুৎ ব্যবস্থার পরিবর্তন প্রক্রিয়ার সঙ্গে রাজনীতিও ওতপ্রোতভাবে জড়িত। বিদ্যুৎ ঘাটতি ও দেনার দায়ে ধুঁকতে থাকা বিদ্যুৎ বিভাগ রাজনৈতিক টানাপোড়েনের সাথে যুক্ত। সমস্ত রাজনৈতিক দলই ভোটের স্বার্থে বিনামূল্যে 100 ইউনিট বিদ্যুৎ দেওয়ার কথা বলে। তাতে বিদ্যুৎ বিভাগের উপর বড় মাপের আর্থিক চাপ পড়ে। এই বিষয়ের গবেষক হরি মনে করেন অনেকেরই ভর্তুকির কোনো প্রয়োজন নেই, বিষয়টি তাই পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। আমি একে বিনামূল্যে বিদ্যুৎ বলতে রাজি নই, বরং ভর্তুকিপ্রাপ্ত বিদ্যুৎ বলা উচিত। এই খরচ বন্টন সংস্থাগুলো হয় লোকসানের মাধ্যমে বহন করে, নয়তো অন্য গ্রাহকদের উপর বাড়তি মূল্য বসিয়ে ভর্তুকি দেয়। আমার মনে হয় যাদের দরকার তাদেরকে এটা দেওয়া উচিত। অবসরপ্রাপ্ত প্রকৌশলী গান্ধীর মতে বিদ্যুৎ ব্যবস্থার পরিবেশ বান্ধব রূপান্তরের জন্য সরকারের উচিত চাহিদা কমানোর দিকে নজর দেওয়া। একটি শপিং মলে বছরে 3.5 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, যা 10টি গয়নার দোকানগুলি প্রতিদিন রাত 11টা পর্যন্ত খোলা রাখার কি দরকার? তাদের কাছে পয়সা আছে বলেই কি সমস্ত শক্তির অধিকার কেবল তাদের? এমন হলে পরিবেশকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু উচ্চপদস্থ আধিকারিকদের সাথে দেখা করতে পারিনি। আমি অনেকবার ফোন করলেও কোনো উত্তর পাইনি। 2030 নাগাদ রাজ্যে বিদ্যুতের ব্যবহার 50% বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এর অর্ধেক পুনর্নবীকরণযোগ্য শক্তি দিয়ে মেটাতে চায় রাজ্য। তামিলনাড়ু এক্ষেত্রে অগ্রণী, কিন্তু একে আরও টেকসই করতে প্রথমত রাজ্যের সৌর ও বায়ু শক্তিকে গ্রিডে সংযুক্ত করতে হবে। দ্বিতীয়ত ভর্তুকি পুনর্মূল্যায়নের মাধ্যমে যাদের প্রয়োজন শুধু তাদেরকেই দিতে হবে। তৃতীয়ত শহরে ছাদ সৌর প্যানেল, ক্ষুদ্র গ্রিড এবং গ্রামে আঞ্চলিক সৌর প্রকল্পে উৎসাহ দেওয়া প্রয়োজন, যাতে ব্যাটারির মতো ব্যয়বহুল ব্যবস্থার ওপর নির্ভরশীলতা কমানো যায়। সবশেষে স্থানীয়দের যুক্ত করার মাধ্যমে তাদের মালিকানার বোধ তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। তামিলনাড়ুর পুনর্নবীকরণযোগ্য শক্তির কাহিনী গোটা বিশ্বের জন্য একটি সতর্কবার্তা, যা উন্নত পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের গুরুত্বের কথা বলে। তবে এই খাতকে পরিবেশ বান্ধব করতে রাজ্যের অঙ্গীকার অনুপ্রেরণাদায়ক। এই বিষয়ে নতুন পরিকল্পনার জন্য তাদের রয়েছে আলাদা বিভাগ। এখানকার ভবিষ্যৎ তাই উজ্জ্বল ও সবুজই বলে মনে হয়। বায়ু শক্তি থেকে এবার চলুন নজর ফেরানো যাক সৌর শক্তির দিকে। বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা মেটানোর জন্য এখন সৌরশক্তিকে একটি সবুজ এবং টেকসই সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু এত পরিমাণ সৌর প্যানেল পুরনো হয়ে পড়লে তার পরিণাম কি হবে? ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির তথ্য বলছে 2050 সালের মধ্যে পুরনো সৌর প্যানেলের বর্জ্যের পরিমাণ গিয়ে দাঁড়াবে 7,80,00,000 টনে। এই বিশাল বর্জ্যকে কোনোভাবে কি কাজে লাগানো যেতে পারে? চলুন যাওয়া যাক জার্মানির উত্তরে, যেখানে এর সমাধান খোঁজার চেষ্টা করছে একটি সৌর ফার্ম। একের পর এক আরো বড় সৌর প্রকল্প গড়ে উঠছে, কিন্তু বয়স হলে বা ভেঙে গেলে আলোক তড়িৎ কোষের কার্যকারিতা কমে যায়। উত্তর জার্মানির এই সৌর প্রকল্পে যেমন হয়েছে, এটি মাত্র 14 বছর পুরনো। তড়িৎ একেবারে ভেঙে গেছে, ঠিকমতো বসানো হয়নি। পুরনো 1600টি সৌর প্যানেল বদলাতে হবে। চালনাকারীরা এগুলো বিদেশে পুনর্চক্রায়ন বা রিসাইক্লিং এর জন্য পাঠাতে পারতেন, কিন্তু তারা আমরা in Deutschland ausgesucht, nicht weit von hier, also Münster ist gut 1,5 Stunden Autofahrt oder LKW-Fahrt, sodass wir auch nicht durch die ganze Welt fahren müssen. পশ্চিম জার্মানির মুনস্টার শহরের বর্জ্য বিশেষজ্ঞরা আনন্দিত, কারণ সৌর প্রকল্প চালনাকারী এমন আরো সংস্থা স্থানীয় রিসাইক্লারদের উপর ভরসা রাখছে। Dadurch, dass viele Rohstoffe Mangelware sind und man ziemlich viel Energie auch sparen kann, wenn man Rezyklate einsetzt, ist es extrem wichtig, die Rohstoffe oder die Rezyklate auch hier im Land zu lassen, um sie der Industrie wieder zur Verfügung zu stellen. Und Module, die exportiert werden, das ist das gleiche wie in anderen Bereichen, die gehen einfach verloren.
পুনরুদ্ধার করা দ্রব্য বা রিসাইক্লেটগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাইলিং নামের এই সংস্থা 1 বছর আগে শুধু আলোক তড়িৎ কোষ পুনর্চক্রায়নের জন্যই একটি কারখানা চালু করেছিল। তার আগে তারা অ্যালুমিনিয়াম ও কাঁচ পুনর্চক্রায়নে বেশি গুরুত্ব দিত। জটিল পুনর্চক্রায়ন পদ্ধতি ব্যবহার করে আরও বেশি উপকরণ উদ্ধারের চেষ্টা করছে তারা। Wir können nicht nur Glas mittlerweile zurückgewinnen und auch nicht nur das Alu, auch die anderen Bestandteile eines PV-Moduls, also angefangen mit dem Silizium oder dem Silber hin zum Kupfer. All das sind Fraktionen, die wir mittlerweile zurückgewinnen, die natürlich alle ihre eigenen Herausforderungen mit sich bringen, mit denen wir uns eben gerade intensiv beschäftigen. Ja. রাইলিং একা নয়, কয়েকশো কিলোমিটার পূর্বে হালেতে ফ্রাউনহফার ইনস্টিটিউটের বিজ্ঞানীরা মুনস্টারের সিলিকন চূর্ণ নিয়ে পরীক্ষা করছেন। সৌর প্যানেল কিভাবে পুনর্চক্রায়ন করা যায় তা নিয়ে তারা কাজ করছেন। উপাদানে কোষের অবশিষ্টাংশ ও অল্পমাত্রায় অ্যালুমিনিয়াম বা তামার মতো ধাতব দূষণ রয়েছে। ফ্রেমের অ্যালুমিনিয়ামও আছে, আমরা তা উদ্ধার করতে চাই। এই পদ্ধতির নির্দিষ্ট কিছু ধাপ যান্ত্রিক। এখন পর্যন্ত বিজ্ঞানীরা এতটাই এগোতে পেরেছেন। রাসায়নিকভাবে দ্রবীভূত করতে হবে, যেমনটা এই ভবনে রয়েছে। এখান থেকে ফেলা যায়। আমরা রূপোর খোঁজে রয়েছি। কাজ চললেও তা বৃহৎ আকারে করার মতো হয়নি। কিছু সংস্থা সৌর প্যানেল পুনর্চক্রায়নের কাজ শুরু করেছে, তবে সবাই রূপোর সন্ধানে ব্যস্ত। Man kann davon ausgehen, dass wir haben ungefähr 1 Gigawatt Solarleistung installiert, das sind ungefähr 80 Millionen Tonnen Solarmodule, die im Feld weltweit installiert sind. Wenn man sich das mal umrechnet, könnten das ungefähr 30.000 Tonnen Silber sein, die man da rausgewinnen kann. Das ist eine Chance, die man sich nicht entgehen lassen soll. আলোক তড়িৎ প্যানেলের পুনর্চক্রায়ন নানা কারণে গুরুত্বপূর্ণ। শহুরে বর্জ্য থেকে মূল্যবান উপাদান বের করার একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে এটি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এরই মধ্যে তা ভালোভাবে কাজ করছে। কাঁচ আলাদা করার পদ্ধতিও সুচারু হয়েছে। এই কাজের মান সামনে আরও বৃদ্ধি পাবে। রাইলিং আশাবাদী তাদের ব্যবসাও বড় হবে। এতটাই উন্নত যে একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে আমাদের 1/5 জায়গা লাগে। এর অর্থ বাতিল প্যানেলের পরিমাণ বাড়বে। ভারতে যদিও তা কম হবে, কারণ এখানে সৌর বিদ্যুতের ব্যবহার 2010 সাল থেকে পুরো দমে শুরু হয়েছে।